পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, ট্রাম্পের কোলে উঠে বসে থাকলেও তাকে খুঁজে বার করে ভারতবর্ষে নিয়ে এসে বিচার করে 6 মাসের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে। কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী বর্বরোচিত হামলা হয়েছে, যে খুনিগুলো এসে আমাদের 26 থেকে 27টা ভাইকে খুন করেছে, একটাও না ছাড় পায়, তাদেরকে খুঁজে বার করতে হবে। সে পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, ট্রাম্পের কোলে উঠে বসে থাকলেও তাকে খুঁজে বার করে ভারতবর্ষে নিয়ে এসে বিচার করে 6 মাসের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে। এই আলোচনা সভা থেকে দাবি আমরা তুলছি। ওই খনি বর্বররা যারা মানবতা বিরোধী, কাশ্মীরের মানুষের বিরোধী, ভারত বিরোধী যারা, তাদেরকে কোনো অংশেই ছাড় পাওয়া দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের কাছে যে চ্যালেঞ্জ, ঐক্যবদ্ধ হয়ে একসাথে দেশের প্রত্যেকটা নাগরিককে আওয়াজ তুলতে হবে যে পাকিস্তানের বর্ডার থেকে পেহেলগাঁও 300 কিলোমিটার প্রায় দূর, কিভাবে ওখান থেকে সন্ত্রাসবাদীরা এখানে আসলো, এসে আমাদের নিরীহ 26 জন নাগরিককে শহীদ করে আবার গায়েব হয়ে গেল। এর জবাবটাও কিন্তু মোদী, অমিত শাহকেও দিতে হবে। হ্যাঁ, আমাদের সেনারা, আমি বলেছিলাম একটা বক্তব্যতে যে আমার তোর সইছে না, আমাদের সেনাদেরকে একবার দায়িত্ব দিক, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে। ওই দিন রাত্রি দেখলাম আমাদের সেনারা গ্রিন সিগন্যাল পেয়েছিল। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, 3 বিভাগের সেনা গিয়ে মাত্র 25 মিনিটের মধ্যে পাকিস্তানকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে। এটা আমাদের সেনা। কিন্তু সাথে সাথে এটা বলবো, এই লড়াইয়ের যারা, এই প্রতি উত্তরের যারা নেতৃত্বে ছিলেন, আমাদেরই বাড়ির মেয়ে ভাবিকা সিং, আমাদেরই বাড়ির মেয়ে সোফিয়া কুরেশি। নারীরাও কোনো অংশে পিছিয়ে নাই, নারীরাও লড়াই করতে জানে, সেটা তিনারা প্রমাণ করেছেন। কিন্তু প্রশ্ন কিছু থেকে যায়। আজকের এই স্মরণ সভা থেকে তাদেরকে আলোচনার মাধ্যমে বলছি, প্রশ্ন কিছু থেকে যায়, আপনাদেরকে লাগাতার এই প্রশ্ন করে যেতে হবে। প্রশ্নটা কি? যেই কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে AK-47 এর মতো বড় হাতিয়ার নিয়ে কিভাবে হত্যা লীলা চালালো, এইটাও কিন্তু উত্তর কাকে দিতে হবে? শুভেন্দু অধিকারীর নেতা মোদীকে দিতে হবে। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুভেন্দু অধিকারী প্রতি চিৎকার চেঁচামেচি করছে, ওনাকে প্রশ্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা এখান থেকে প্রশ্ন করি, এটা বলতে হবে যে আমি আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবাংলায় 3 জন খুন হয়েছে, শহীদ হয়েছে এই টেরর অ্যাটাকে নাগরিকদের মধ্যে। তার মধ্যে একজন বেহালায় শখের বাজারে সবির গুহ নামে এক সাহেব, তার বাড়িতে আমি গিয়েছিলাম, কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি যে যখন গুলি চালিয়েছে জঙ্গিরা, যখন আক্রমণ করেছে জঙ্গিরা, তার প্রায় 2 ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে। যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, প্রায় 2 ঘন্টা পরে কেন ফোর্স আসলো, সে প্রশ্ন থেকে যাচ্ছে না ভাই? রাজনৈতিক দল হিসাবে সে প্রশ্ন করতে হবে বারবার। তাই এই আলোচনা সভা থেকে আইবি, সেন্টার আইবি যারাই আওয়াজ শুনবেন, তাদের মাধ্যমে দেশের সরকারের কাছে আমি জানতে চাই, এটা শুধু নওশাদ সিদ্দিকীর কথা নয়, এই যদুরাটি বা বেড়াচাপার মানুষের কথা নয়, বাদুড়িয়ার মানুষের কথা নয়, সারা দেশের মানুষের কথা, যে 2 ঘন্টার পরে কেন আমাদের সেনা আসলো। 2 ঘন্টা হয় তাদেরকে খবর দেওয়া হয়নি, আর না হলে তাদেরকে আটকে রাখা হয়েছিল, আসতে দেয়নি। কারা খবর দেয়নি বা কারা আটকে রেখেছিল, সেইগুলোকেও খুঁজে বার করতে হবে, তদন্ত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই আওয়াজ তুলতে হবে না? এটা ভারতবর্ষ প্রশ্ন করছে, এটা নাগরিক প্রশ্ন করছে। এই প্রশ্নটা যাতে সবাই করতে পারে, তার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে।
এই প্রশ্নটা না করতে পারে, তার জন্য কি বলছে, ধর্ম জেনে জেনে খুন করেছে। আমরা দেখেছি যাদেরকে খুন করেছে, হত্যা করেছে, তার মধ্যে কাশ্মীরি নাগরিকও ছিল, তার ধর্মীয় পরিচয় আলাদা ছিল। আমি ধরে নিলাম ধর্ম জেনে খুন করেছে। আচ্ছা আপনারা বলুন, ভারতবর্ষের ইতিহাসে বলতে পারবেন এই ধরনের কোনো ইতিপূর্বে ছিল টেরর অ্যাটাক যেখানে হিন্দু বা মুসলমান তুমি জেনে জঙ্গিরা মেরেছে? কিন্তু ঘটনা অনেক আছে, আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরে দিয়েছে। ঘটনা অনেক আছে, উড়িষ্যায় কদিন আগে এই বর্বরগুলো জামিন পেয়েছে, খ্রিস্টান পরিবারকে খুন করেছে। ঘটনা অনেক আছে, মুসলিম হওয়ার অপরাধে পিটিয়ে মেরেছে। ঘটনা অনেক আছে, গোমাংস ভক্ষণের কারণে পিটিয়ে মেরেছে। কিন্তু 75 বছরের ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে যে হিন্দু হওয়ার জন্য তার ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে এই প্রথম। তাই তো একটা ভয়ঙ্কর সিম্পটম আমাদের জন্য। যাকে হিন্দু হৃদয় সম্রাট বলে শুভেন্দু অধিকারীরা বীর বলে তাকে সবসময় মাথার উপরে তুলে রাখতে চায়, তার আমলে ভারতবর্ষের হিন্দু তাহলে সুরক্ষিত নয় কি ভাই? হিন্দুকে বাঁচাতে এসেছো তো? শুভেন্দু বাবু এখন যে দলে আছে, বর্তমান যে দলে আছে, কেন বুঝতে পারছেন তো? শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে সেই দল বলছে হিন্দুকে বাঁচাতে এসেছি। ভালো কথা, আমি না বাঁচলে আমার দাদা বাঁচবে, অন্তত বাঁচুক, আমরা চাই কেউ আমার প্রতিবেশী বাঁচুক, কিন্তু বাঁচাতে পারছে কি? বরঞ্চ নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা যিনি করতে চাইছেন বা যার দল করতে চাইছে, তার আমলে বেছে বেছে হিন্দুকে খুন করলো। এরা জবাব তো দেওয়া দূরের কথা, মাইকলে শুধু হই হই করছে। বরঞ্চ আপনার বাড়ির ছেলে, আমার বাড়ির ছেলে, বাংলার ছেলে ঝন্টু আলী মল্লিক, এই কেন আমার দেশের নাগরিককে, কেন আমার দেশের হিন্দু ভাইকে পাকিস্তান থেকে নাকি জঙ্গি এসে খুন করবে, এর বদলা নেওয়ার জন্য চুপ করে বসেছিল না। আমার হিন্দু ভাইকে কেন খুন করেছে জবাব দেওয়ার জন্য মাঠে নেমে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা দিয়ে দিল। যেটা শুভেন্দু অধিকারী এখানে চিৎকার করছে বর্ডারের দিকে ভয় যেতে চাইছে না, কিন্তু ঝন্টু আলী মল্লিক ভেবেছে একবারও? ঝন্টু আলী মল্লিক কি বলেছে, কেন লড়াই করেছে? যে ও এসে আমার দেশের নাগরিককে খুন করলো, আমি চুপ করে বসে থাকবো? জবাব দিতে গিয়েছিল, কিন্তু সে শহীদ হয়েছে দেশের জন্য। কিন্তু কোন বিজেপির নেতা কাজ করেনি, মাথায় রাখবেন। করেছে কে? দেশের আর্মি করেছে। কে লড়াই করেছে? কে? কদিন আগে দেখলেন না 22-24 বছরের একটি আমাদের আর্মি, ওর নামটা কি, নায়ক মুরারি মনে হচ্ছে সবসময়, মুরারি নায়ক এই নামটা, আমি দুঃখিত, টাইটেলটা মনে আছে, নায়ক, 26 বছর বয়স, আমাদের থেকে ছোট। কেন জীবনটা দিয়েছে? লড়াইটা কাদের বিরুদ্ধে? আর কেন লড়াই? কেন লড়াইটা? আমরা যাতে নিরাপদে থাকি সেই লড়াই। আমরা নিরাপদে থাকবো, যাতে আমরা শান্তির সাথে যাতে থাকি তার জন্য লড়াই করছে। আর কিছু রাজনৈতিক কারবারিরা তাদের আত্মবলিদান, আত্মত্যাগকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। যারা আমাদের সেনাদের আত্মত্যাগ, আত্মবলিদানকে নিয়ে রাজনীতিকরণ করতে চাইবে, তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ক্ষমতাচ্যুত করব। তার পরিবর্তে আমরা যারা আমাদের সেনাদের যে সমস্ত গ্যাপগুলো আছে, 2019 সাল থেকে আর্মিতে কোনো রিক্রুটমেন্ট নাই, আর্মি শূন্য পদ হয়ে যাচ্ছে, আর্মির পোশাক নিয়ে, আর্মির খাবার নিয়ে অনেক গোলযোগ আছে, অনেক অভিযোগ থাকার পরেও মোদী সরকার ঠিকঠাক পূরণ করছে না। তাহলে আমাদেরকে ওর জায়গায় কাকে আনতে হবে? সত্যি যদি আমরা সাচ্চা দেশপ্রেমিক হই, আমরা আমাদের আর্মিদের জন্য সবসময় থাকবো তো নাকি? এ কারা থাকবেন বলুন? থাকতে হবে যে আর্মি, যে বিএসএফ, যে জওয়ানদের জন্য আমরা শান্তিতে ঘুমাচ্ছি। পাকিস্তান থেকে শুনছিলাম যখন, যদিও মিডিয়ার মাধ্যমে, মিডিয়া কতটা সত্য খবর করেছে আর বলতে লাগবে না, আমি তর্কে যাচ্ছি না, তারপরেও যে অ্যাটাক গুলো করছিল, আমরা তো এখানে টুইটে বসে, সোশ্যাল মিডিয়ায় বসে খুব লিখছিলাম, কিন্তু যারা ওই গোলার সামনে দাঁড়িয়ে ওই গোলাগুলোকে প্রতিহত করছিল, তারা কারা? আমাদের আর্মি। তারা তাই আর্মির ক্ষেত্রেও 2019 সালের পরে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি, শূন্য পদ বেড়ে গিয়েছে। সেই আর্মির শূন্য পদ পূরণের দাবিও আমরা এখান থেকে করছি। আজকে এই স্মরণ সভাতে আমরা স্মরণ করি তাদের, যে সমস্ত ভাইগুলোকে নির্বিচারে, নিরস্ত্র ভাইগুলোকে যাদেরকে খুন করেছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা,
এবং সাথে সাথে একটাও না ওই বড় বড়রা ছাড় পায়, তার জন্য আমরা কেন্দ্র সরকারকে বারবার বলে আসছি, আজকে এখান থেকে বলবো। আজকে বন্ধুগণ আপনারা জানেন আরো দুটো বিষয় আছে, তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে 26,000 চাকরি বাতিল। আপনারা 26,000 চাকরি বাতিল নিয়ে অনেক গল্প শুনেছেন। এখন লেটেস্ট যেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, রিভিউর জন্য পিটিশন জমা করেছে। কিন্তু আমি একটা কথা বলি, সুপ্রিম কোর্টে যদি ইতিহাস দেখা যায়, যদিও দীর্ঘদিনের ইতিহাস যদি দেখা যায়, দেখলে দেখা যাবে রিভিউ কতটাও সার্থক হয়নি, খুব কম রিভিউকে অ্যাকসেপ্ট করেছে। এটা মাথায় রাখবেন, মানে যে জাজমেন্ট হয়ে গেছে তার বাইরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। এই না যেতেও পারে, কিন্তু তথ্য দেখলে দেখা যাবে খুব কম বাইরে গিয়েছে। তো কেন 26,000 বাতিল হয়েছে? যদি আমি ছোট্ট সহজ কথাই বলি, দুধ আর পানিকে এক করে দিয়েছিল, দুধ আর পানি এক করে দিয়েছিল, দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বলে দুধে পানি মেশায়, আর এই তৃণমূলের আমলে পানিতে দুধ মিশাচ্ছে। বুঝতে পারছেন তো? ফলে সবটাই বাতিল হয়েছে। যারা যোগ্য, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেল, তারাও আজকে বাতিল হয়েছে। আমরা এর বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে যে 22 লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছিল, তার মিরর যে ওএমআর শিট আছে, সেটা পাবলিক ডোমিনে দেওয়া হোক। এবং সাথে সাথে রাজ্য সরকারই বলতে পারবে কার কাছ থেকে মাল নিয়ে, কার কাছ থেকে টাকা নিয়ে কাকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলেছিল, বৈধকে আর অবৈধকে এই লিস্ট রাজ্য সরকার পাবলিশ করুক, অবৈধগুলোকে স্কুল থেকে বার করে দিয়ে বৈধগুলোকে পুনরায় স্কুলে পাঠাক, এর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। আজকে এই আলোচনা সভা থেকে আমরা দাবি করছি। সহমত তো নাকি ভাই? কারণ আপনার আমার বাড়ির ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেল, আর বড় লোকের দামাল ছেলে পড়ালেখা ঠিকঠাক করেনি, 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল, দুজন কি এক? কিন্তু যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তার চাকরিটাও আজকে বাতিল হয়েছে। এর দায়ভার তো সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে। কারণ কোর্ট বারবার বলছিল যে আমাকে বলা দেওয়া হোক, জানানো হোক কে 2 নম্বরই করে চাকরি পেয়েছে আর কে বৈধভাবে চাকরি পেয়েছে। সিবিআই যে তথ্য নিয়েছে, সেই তথ্য অনুযায়ী প্রায় 8,500 মতো মানুষ অবৈধভাবে চাকরি করছে। রাজ্য সরকার যে তথ্য দিয়েছে, ওই 4,500 মতো। এসএসসি যে তথ্য দিয়েছে, ওই 6,500 মতো। আর পর্ষদ যে তথ্য দিয়েছে, 5,500 মতো। মানে ঘেটে ঘ করে দিয়েছে। কিন্তু এসএসসি, পর্ষদ, রাজ্য সরকার সবটাই কিন্তু রাজ্য সরকারের আন্ডারে থাকে। তাহলে 3 জন মিলে বসে একটা সঠিক তথ্য দিতে পারতো তো, যে এই তথ্যটা আমরা ফাইনাল দিচ্ছি যে 26,000-এর মধ্যে 8,000, 10,000, 5,000 যাই হোক না কেন, এরা অবৈধভাবে চাকরি করেছে, এদের বাদ দিয়ে দিলাম, বাকি যারা বৈধ তাদেরকে স্কুলে রাখুন। তাহলে সমস্যা হতো কি? কেন করেনি? এর মধ্যে কারণ আছে। আপনার এই বাদুরিয়ায় কি চাকরি বিক্রি হয়নি? কি মনে হয় আপনার? বাদুরিয়াতে চাকরি বিক্রি হয়েছে। কেমন করে হয়েছে? কন্ট্রাক্ট করেছে, তুই চাকরি 15 লাখ টাকা দিলে চাকরি হবে, 15 লাখ টাকা দিয়েছে। যে টাকা তুলেছে সে কি 15 লাখ টাকা আত্মসাৎ করেছে? সে করেনি, সে 1 লাখ ম্যাক্সিমাম। বাকি 14 লাখ কোথায় গেছে? এ ঘাট ও ঘাট করতে করতে কোনো একটা ঘাটে গেছে। সে ঘাট থেকে টাকা কি আর বান্ধবীর ফ্ল্যাটে রাখবে? ইউক্রেনে চলে গিয়েছে। সে টাকা রাশিয়াতেও ব্যবসা হচ্ছে, সেটা জাপানে আছে ব্যবসা চলছে, জার্মানিতে ব্যবসা চলছে, সে টাকা দুবাইয়ে ব্যবসা হচ্ছে। আমি সেটাও বলে দিচ্ছি, প্রায় 8,000 কোটি টাকার ব্যবসা দুবাইয়ে চলছে। কে চালাচ্ছে সে তাকে একটু বার্তা দিয়ে রাখি, আপনি কার হাত দিয়ে চালাচ্ছেন সেটাও নওশাদ সিদ্দিকী তথ্য খুঁজছে, ধরুন সময়ে তার নামটাও বলে দেবো, দুবাইয়ের কোন শায়েখ চালাচ্ছে এটা, সেটাও আমি তদন্তে আছি, চেষ্টা করছি। কারণ দুবাই তো এখান থেকে অনেক দূরে, ছোটখাটো মানুষ ওখানে পৌঁছাতে পারছি না, তবে কিছু পৌঁছে গেছি, পা গলিয়ে দিয়েছি বার করার, বাকিটা শরীরটা ঢুকালেই বেরিয়ে আসবে কে আছে।
তো 8,500 কোটি টাকা, এটা মাথায় রাখবেন। তো চলে গিয়েছে। এবার ধরুন আপনার এই চাকরি বাতিল হলো, যারা অবৈধ তারা তো স্কুল থেকে ছাঁটাই হবে। তারা এসে প্রথম কাকে ধরবে? আপনার এলাকায় যার হাতে 15 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল, বলবে তুই আমার চাকরি দিতে পারিস নি, বাতিল হয়েছে, টাকা ফেরত দে। সে ক টাকা ফেরত দিতে পারবে? 1 লাখ নিয়েছে নিজের জন্য, এদিক সেদিক ফেরত দিতে পারবে, আর বাকি 14 লাখ দিতে পারবে? তাহলে যদি না ফেরত দিতে পারে, পিঠের চামড়া তার থাকবে? চামড়া থাকবে না। সে তখন বলবে কি, পরের ঘাট কাকে দিয়েছে? পরের ঘাটের জেলার একটা তৃণমূলের নেতা নাম বেরিয়ে পড়তে পারে, তার কাছে পাবলিক ছুটবে, একে ধরে নিয়ে যাবে, বা সিবিআই তাকে তুলতে পারে। এইরকম করতে করতে বড় নেতার কাছেও চলে যাবে। ওটা না হয় সেই জন্য বলছে আমি কেন ডুববো, সবাইকে নিয়ে ডুববো। যারা ভালো বৈধ তাদেরকেও আজকে সৌন্দর্যকে আমাদেরকে দেখাচ্ছে। আমার অনুরোধ আপনাদের কাছে, যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে আপনারা সৌন্দর্যকে দেখবেন না, ডিসমোটিভেট করবেন না, মোটিভেট করবেন তাদেরকে বলবেন তোমরা লড়াই করে যাও, তোমাদের সাথে আমরা আছি। তোমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছো, পেয়েছিলে, তোমাদের সাথে আমরা আছি। যতক্ষণ না রাজ্য সরকার তোমাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে, আমরা তোমাদের সাথে থাকবো। এটা মাথায় রাখবেন। সমাজ তৈরি করা তারাই কারিগর। কিন্তু এটা কেন আজ দেখলেন, কদিন আগে দেখলাম গ্রুপ ডি গ্রুপ সি কে 20,000 আর 25,000 টাকা দিয়ে বলছে কি তোমরা কাজ চালিয়ে যাও। ওই সব ব্যাপার আছে কেন বলুন তো, কেন? আচ্ছা বলুন, যে বৈধ পন্থা অবলম্বন করে গ্রুপ ডি গ্রুপ সিতে গিয়েছে, সে কেন 20-25,000 টাকা মাইনে চাকরি করবে? তার তো প্রায় 35-40,000 টাকা মাইনে, তাই না? সে তার সাথে ইনজাস্টিস হচ্ছে। আর যে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল, সুপ্রিম কোর্ট যার চাকরিটাকে বাতিল বলে দিল, তাকে কেন 20-25,000 টাকা মাসে দেবো আপনার আমার ট্যাক্সের টাকাই ভাই? এই নিয়েও মামলা হচ্ছে শুনলাম। মানে শুধু ঘেটে ঘ করতে চাইছে, আর কিছু নয়। এই পর্যন্ত চুরি করে ফেলেছে, দুর্নীতি করে ফেলেছে। দুর্নীতির হাত থেকে কিভাবে বাঁচবো সেই জন্য এইগুলো করার চেষ্টা করছে। তাই আমাদের এখান থেকে একদম স্পষ্ট বার্তা রাজ্য সরকারকে, অবিলম্বে ওএমআর শিট পাবলিক করা হোক, এবং কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করে আমাদের রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েগুলো মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরকে পুনরায় স্কুলে পৌঁছানো হোক। এই দাবি আমরা এই আলোচনা সভা থেকে তুলছি। আপনারা সহমত তো ভাই? তৃতীয় যেটা আছে বিষয়বস্তু আজকে, সেটা হচ্ছে আমাদের যে কেন্দ্র সরকার শুধু সংখ্যার জোর দেখিয়ে, শুধুমাত্র সংখ্যার জোর দেখিয়ে পার্লামেন্টে বিরোধী এমপিদের নিয়ে আসা যুক্তি তর্ককে গ্রাহ্য না করে কিছু পুঁজিপতিদের হাতে, কিছু জমি মাফিয়াদের হাতে, কিছু জমি ব্যবসায়ীদের নজর পড়েছে ওয়াকফ সম্পত্তির উপরে, সেটাকে বরকরার মানে নজর যে পড়েছে সেটাকে কেড়ে নেওয়ার জন্য একটা বিল পাস করিয়েছে, একটা অ্যামেন্ডমেন্ট সংশোধনীর মাধ্যমে একটা আইন তৈরি করেছে ওয়াকফ 2025।